এদিকে ভয়ঙ্কর মার্চ, সর্বশক্তি দিয়ে ফিরছে আওয়ামী লীগ। হাসিনার কড়া চ্যালেঞ্জ, এবার আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না। সাবধান, পিঠের চামড়া কারোরই থাকছে না। আসছে আওয়ামী লীগ। সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যে ইঙ্গিত, জুলাই বিপ্লবীদের ফাঁসিতে চড়ানোর ইঙ্গিত তিনি দিলেন। হাসনাত, সাজিস, নাহিদ যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, তাদেরকে হুকুমের আসামি করে তাদের বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে ফাঁসির আদেশ দেয়া। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা। নেতাদের দিলেন মানসিকভাবে প্রস্তুত হওয়ার নির্দেশ। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা খুব শিগগিরই দেশে ফিরতে চান এবং ফাঁসি বা কারাবাসকে ভয় পান না বলে জানিয়েছেন। দেশে ফিরতে হবে সকল নেতাকর্মী ও সমর্থকদেরকে। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে 24 ফেব্রুয়ারি মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির ভার্চুয়াল বৈঠকে এমন নির্দেশ প্রদান করেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরছি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আপনাদের জন্য। আরো বললেন, আমি আমার আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের ঘোষণ নেতাকর্মীদের দেশে যাওয়ার আহ্বান করছি। এদিকে 7 মার্চে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান। গণমাধ্যমের রিপোর্ট বলছে, বিভিন্ন দেশে অবস্থানরত নেতাকর্মীদের দেশে এনে 7 মার্চ বিশাল সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা সকল মামলা তুলে নেওয়া হচ্ছে। গণমাধ্যমে সালাউদ্দিন জানান, হয়রানির উদ্দেশ্যে দেওয়া হাজারো সাজানো মামলা দ্রুত তুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আওয়ামী লীগও দেখেন, বিএনপিতে যারা নিষ্ক্রিয় ছিল তাদের ব্যাপারে কিন্তু ঘাটাইতো না, কারণ হাজার হাজার নেতাকর্মী কারাগারে রাখা বছরের পর বছর অর্থহীন। তো এখন হয়তো রাজনৈতিক সরকারও সেই দৃষ্টিভঙ্গি। এদিকে 32 ধানমন্ডি ভেঙেছে ইউনুস গ্যাং, তারিকের আদালতেই হবে বিচার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ যে ঘোষণা দিয়েছেন, তা কেবল একজন আইনজীবীর ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং এটি রাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখার এক অনিবার্য আইনি লড়াইয়ের পূর্বাভাস। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড কেবল সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি ট্রিজন বা রাষ্ট্রদ্রোহ। আর বাংলাদেশে প্রচলিত আইনে রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে ভয়ঙ্কর মার্চ, সর্বশক্তি দিয়ে ফিরছে আওয়ামী লীগ। হাসিনার কড়া চ্যালেঞ্জ, এবার আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না। মাস্টার নামিত মার্চ বাংলা তর্জমা করলে দাঁড়ায় যাত্রা। আর যাত্রার মাসে আওয়ামী লীগ তাদের যাত্রা শুরু করতে চায়। দলনেত্রী হাসিনা আগামী মাসের 3টি দিন দলের জন্য বেঁধে দিয়েছেন। দিন 3টি হল 7 মার্চ, 17 মার্চ, 26 মার্চ। এই 3টি দিনে আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে মাঠে নামবে। দলনেত্রী হাসিনা তার কর্মীদের এই নির্দেশ দিয়েছেন। সম্প্রতি দিল্লিতে হাসিনা একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। ওই 3টি দিন যাবতীয় বাধা উপেক্ষা করে নামতে হবে রাজপথে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে জয় পেয়েছে। রাজনৈতিক মঞ্চে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গত 24 ফেব্রুয়ারি হাসিনা যে বৈঠক করেন, সেটা দলের ওয়ার্কিং কমিটির বৈঠক। যে 3টি দিন হাসিনা দলীয় কর্মসূচির জন্য নির্ধারিত করেছে, সেই 3টি দিন বাংলাদেশের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ দিন। প্রথমেই 7 মার্চের কথা বলতে হয়। 1971 সালের ওই দিনে রমনায় রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ও মুক্তির ডাক দিয়েছিলেন। সেই ভাষণেই তিনি উচ্চারণ করেছিলেন তার ঐতিহাসিক উক্তি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ হাসিনা দলীয় বৈঠকে বলেছেন, আমি আশা করব বর্তমান সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। তারা সে পথে না হাঁটলে আমাদেরকেও কর্মসূচি নিতে হবে। সেই সঙ্গে আওয়ামী লীগ নেত্রী বৈঠকে বলেন, কোনো দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকলেই সেই দলের কর্মীরা স্বাধীনতা দিবস সহ গুরুত্বপূর্ণ জাতীয় দিনগুলি উদযাপন করতে পারবে না, এই রকম কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না। তিনি বলেন, জেলখানাতেও দোষী সাব্যস্ত এবং বিচারাধীন বন্দীরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি পালন করে থাকেন। বঙ্গবন্ধু জাতির পিতা, তার জন্মদিন উদযাপন জাতির সকলের কর্তব্য। তিনি বলেন, 7 মার্চের ভাষণের গুরুত্ব কাউকে নতুন করে বুঝিয়ে বলার প্রয়োজন পড়ে না। 7 মার্চের ভাষণে স্বাধীনতার পথে হাঁটার গোড়াপত্তন করেছিল। ওই দিনই দেশবাসী মনস্থির করে নিয়েছিল, এরপর যুদ্ধে নামতে হবে। আমরা অপেক্ষায় থাকব নতুন সরকার এই দিনগুলি উদযাপনে আওয়ামী লীগকে বাধা দেয় কিনা। 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী। অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগ তাদের প্রাতঃস্মরণীয় নেতাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়নি। ঢাকায় ধানমন্ডি 32-এ মুজিবুর রহমানের বাড়ি, যেটি জাতীয় সংগ্রহশালা ছিল, সেটি ভেঙে গুড়িয়ে দিয়েছিল উগ্রবাদী লোকজন। আর 26 মার্চ বাংলাদেশের জাতীয় তথা স্বাধীনতা দিবস। হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও তাদের শাখা সংগঠনগুলি দিনটি পালন করতে পারেনি।
বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে থাকা ৭, ১৭ এবং ২৬ মার্চের কারণে মার্চ মাসকে সেদেশে বলা হয়ে থাকে স্বাধীনতার মাস। মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতাদের হাসিনা বলেছেন, ওই দিনগুলি সর্বশক্তি দিয়ে পালন করতে হবে। গলি থেকে রাজপথ, সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। শ্রদ্ধা নিবেদন করতে যেতে হবে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়ি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিক্ষেত্রে। এর মধ্যে ধানমন্ডির বাড়িতে উগ্রবাদীরা ২ দফায় হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে। কূটনৈতিক ও রাজনৈতিক মহলের মতে আওয়ামী লীগের ওই কর্মসূচি শুধুমাত্র দলীয় কর্মসূচি হিসেবে দেখাটা ঠিক হবে না। এটা বিএনপি তথা দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর কৌশলগতভাবে চাপ তৈরি করতেই হাসিনা এই কর্মসূচি নিয়েছেন। বিএনপি শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলে মানে না। তাদের দাবি, এই ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার। মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা, নেতাদের দিলেন মানসিকভাবে প্রস্তুত হওয়ার নির্দেশ। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা খুব শিগগিরই দেশে ফিরতে চান এবং ফাঁসি বা কারাবাসকে ভয় পান না বলে জানিয়েছেন। ভারতে অবস্থানরত দলের নেতাদেরও তিনি দেশে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবুল হাসনাত মিল্টনের ইউটিউব চ্যানেল ডাক্তার মিল্টন শোতে প্রচারিত সাম্প্রতিক একটি ভিডিও বার্তায় এসব দাবি করা হয়েছে। কলকাতায় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। ভিডিও বার্তায় ডাক্তার মিল্টন জানান, সম্প্রতি মঙ্গলবার সকালে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির নেতাদের সঙ্গে শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচন বয়কট করায় জনগণকে অভিনন্দন জানানোর পাশাপাশি আসন্ন মার্চ মাসের বিভিন্ন ঐতিহাসিক দিবস ৭, ১৭ ও ২৬শে মার্চ পালনের বিষয়ে আলোচনা হয়। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাসিত নেতাদের দেশে ফেরার প্রসঙ্গ। বক্তা জানান, কলকাতায় অবস্থানরত নেতারা দেশে আইনের শাসন ও সুবিচার নিশ্চিত হলে ফিরে আসতে চান বলে শেখ হাসিনাকে জানিয়েছেন। জবাবে শেখ হাসিনা তাদের মানসিকভাবে প্রস্তুত হতে বলেছেন এবং দেশে ফিরে যে কোনো পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন। নেত্রী নিজে কবে ফিরবেন, নেতাদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নেতারা যেন তাদের মতো করে ফেরেন আর তিনি তার মতো করে দেশে ফিরবেন। পাসপোর্ট বাতিল ও আইনি মোকাবিলার প্রস্তুতি। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ওই সূত্র জানায়, শেখ হাসিনার পাসপোর্ট বর্তমানে বাতিল থাকলেও এটি একটি কারিগরি বাধা মাত্র। তিনি ইতিমধ্যে ভারতীয় কর্তৃপক্ষকে দেশে ফেরার ইচ্ছার কথা স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি আইনের বিচারিক প্রক্রিয়া ফেস করতে চান এবং ফাঁসিকে ভয় পান না। ভারত সরকার তাকে বিপদের মুখে ঠেলে দেবে না বলেও ভিডিওতে আশা প্রকাশ করা হয়। সরকারের সমালোচনা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। প্রতিবেদনে ডাক্তার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করা হয়। গত বছরের ২০২৫ সালের ১২ই মে একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টিকে সম্পূর্ণ অবৈধ আখ্যা দিয়ে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জোর দাবি জানানো হয়েছে। সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আওয়ামী লীগ কঠোর আন্দোলনের পথে যাবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান সরকারের আমলে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গেছে বলেও ভিডিওতে দাবি করা হয়। বরিশালে আইনজীবীদের মব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। বর্তমান আইনশৃঙ্খলা ও বিচারিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভিডিও বার্তায় বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মব জাস্টিস বন্ধের কথা বললেও পরিস্থিতি ভিন্ন। প্রসঙ্গত, অতি সম্প্রতি ২২-২৫ ফেব্রুয়ারি ২০২৬ বরিশালের আদালত প্রাঙ্গণে এক আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুরকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল ও মব করার ঘটনা ঘটে। এর জেরে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এই ঘটনা প্রমাণ করে যে দেশে এখনও আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলে ওই বিশ্লেষক মনে করেন। রাজনৈতিক প্রতিক্রিয়া ও ১৯৮১ সালের প্রেক্ষিত। ডাক্তার মিল্টন দাবি করেন, শেখ হাসিনার ফেরার সম্ভাবনার খবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা বিএনপিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না তোলার জন্য চাপ দিচ্ছে এবং ১৯৮১ সালে জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরতে দিয়ে ভুল করেছিলেন এমন একটি ভুল ন্যারেটিভ প্রচার করছে। ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা কারো দয়ায় দেশে ফেরেননি। জিয়াউর রহমান বরং তার ফেরা ঠেকাতে মির্জা গোলাম হাফিজের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন, কিন্তু শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে নিজের সিদ্ধান্তে দেশে ফিরেছিলেন। ভিডিওর শেষাংশে বলা হয়, বাংলাদেশের রাজনীতি মূলত দ্বিদলীয়, আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ দেশে ফিরলে রাজনীতির মাঠে একটি ভারসাম্য তৈরি হবে এবং জামাত বা অন্যান্য দলগুলো কোণঠাসা হয়ে পড়বে।
শেখ হাসিনা কবে ফিরবেন তার সুনির্দিষ্ট তারিখ জানা না গেলেও তিনি সম্ভাব্য দ্রুততম সময়ে দেশে ফিরবেন বলে ডাক্তার মিল্টন শোয়ের ওই বার্তায় নিশ্চিত করা হয়। এদিকে ৩২ ধানমন্ডি ভেঙেছে ইউনুস গ্যাং, তারিখের আদালতেই হবে বিচার। ১৮ মাসে ১৩৩টি অধ্যাদেশ, এর মধ্যে আবার ১৩২টি অধ্যাদেশ অনিশ্চয়তার মধ্যে। এই অধ্যাদেশ জারি করা হয় যখন সংসদ মুলতবি থাকে এবং সেটা বিশেষ প্রয়োজনেই। অধ্যাদেশ জারির শর্তও রয়েছে। বলা হয়েছে এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারবে না যে অধ্যাদেশকে সংসদ আইনে পরিণত করতে পারে না। বাংলাদেশের পূর্বতন তদারকি সরকার সেই কীর্তিটাই করেছেন। তার দ্বিতীয় অনন্য সাধারণ কীর্তিটি হল এমন কিছু অধ্যাদেশ জারি করা হয়েছে যে অধ্যাদেশ সংবিধান বিরোধী। তাই এখন তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকজন আইনজীবী মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। কুকীর্তি আরও আছে। রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন, সেখানে তিনি সই করতে পারেন, কিন্তু অধ্যাদেশে তার সই করার কোনো এখতিয়ার নেই বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তদারকি সরকার তাদের ১৮ মাসের দুঃশাসনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সেই সব অধ্যাদেশে সই করতে বাধ্য করান। এসব অধ্যাদেশের মধ্যে রয়েছে জুলাই যোদ্ধাদের দায়মুক্তির বিষয়টিও। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এটা শুধু সংবিধান লঙ্ঘনের পর্যায়ে পড়ে না, ইউনুস যা করেছেন সেটা এক প্রকার রাষ্ট্রদ্রোহিতা। একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে যারা অন্যায়ভাবে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে তাদের যাতে কোনো বিচারের আওতায় আনা না যায় তার জন্য পূর্বতন সরকার এই অধ্যাদেশ জারি করেছেন। বলা হচ্ছে এই সরকার গঠিত হয়েছিল ডকট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে। প্রধানমন্ত্রী নেই, সরকার নেই, এক কথায় দেশ অভিভাবক শূন্য। তাই দরকার ছিল একটি অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবি ছিল ডকট্রিন অফ নেসেসিটি তত্ত্বের ভিত্তিতে একটা অন্তর্বর্তী সরকারের প্রয়োজন আছে। জনগণের দাবিকে মান্যতা দিয়ে ক্ষমতায় আসীন হন মোহাম্মদ ইউনুস। ক্ষমতায় আসীন হওয়ার ৬ মাসের মধ্যে ইউনুসের কর্মকাণ্ডে মানুষ রীতিমতো বিরক্ত। তাই এদের এখন তাদের বিচারের দাবি উঠেছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সংবিধান বিশ্লেষকদের জোরালো দাবি, শুধু ইউনুস নন, ইউনুসের কুকীর্তির সঙ্গে বাকি যারা জড়িত ছিল, কুকীর্তিতে যাদের সমর্থন ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা দরকার। এই ১৮ মাসে বহু আমলাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, বিশেষ করে সেই সব আমলাদের যাদের মনে করা হতো আওয়ামীপন্থী। কারোর বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করা হয়েছে। কয়েক হাজার মানুষ মবক্রাসির শিকার হয়েছে সংখ্যালঘু নির্যাতন ও নিপীড়ন। বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকে ইউনুস রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে যে আচরণ করেছেন, সংবিধানকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, সেটা শুধুমাত্র নিছক ধৃষ্টতা নয়, আইনের চোখে সেটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা, রাষ্ট্রদ্রোহিতার শামিল। মবকে লেলিয়ে দিয়ে ইউনুস রাষ্ট্রপতিকে হত্যাও করতে চেয়েছিলেন। যেসব বিষয়ে পূর্বতন সরকার প্রধানের বিরুদ্ধে মামলা করা হতে পারে তার মধ্যে রয়েছে ১৮ মাসে ১৩৩টি অধ্যাদেশ, ১০৬ অনুচ্ছেদ। এই আইনে ক্ষমতা প্রয়োগ একেবারেই সীমিত। রাষ্ট্রপতি চাইলে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে সুপ্রিম কোর্ট। স্বাধীনতার পর বাংলাদেশে ৩ বার ১০৬ ধারা প্রয়োগ করা হয়েছিল। বলা হচ্ছে জুলাই অগাস্টের গণঅভ্যুত্থান সুপ্রিম উইল অব দ্য পিপল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় এটা গোটাটাই সাজানো। এই ঘটনার সঙ্গে জড়িত ছিল ডিপ স্টেট। তারা চেয়েছিল বলেই পদ্মাপাড়ে পালাবদল হয়েছে। ক্ষমতায় আসীন হন মোহাম্মদ ইউনুস, আর ক্ষমতার দৌলতে তিনি গত ১৮ মাসে একের পর এক অসাংবিধানিক কাজ করে গিয়েছে, অসাংবিধানিক পদক্ষেপ করেছেন। এখন দরকার তার বিচার। জনতা জনার্দন তারাই শতপ্রণোদিত হয়ে মামলা করবে। নাম্বার 1, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, একটি ইঙ্গিত দিয়েছেন যে ৫ আগস্টে সংগঠিত বিপ্লবের সময়ে যে পুলিশ স্থাপনা এবং পুলিশের উপরে যে হামলা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে এবং থানায় যে হামলা করা হয়েছে, এইটার বিচার করা হবে, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি ঘোষণা দিয়েছেন যে তাজুল ইসলামের সময়ে যে মামলার রায়গুলো হয়েছে সেই মামলা পুনর্বিবেচনা করা হবে, রায় পুনর্বিবেচনা করা হবে, পুনর্বিশ্লেষণ করা হবে। নাম্বার 3 হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ বা আদেশ, এটি শুনানির জন্য আগামী 1 মার্চ দিন তারিখ ধার্য করা হয়েছে পুনরায়। আর নাম্বার 4 হচ্ছে পিলখানা দিবসে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা পরিদর্শনে গিয়েছেন। পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেখানে শহীদ সেনা অফিসারদের কবর জিয়ারত করতে গিয়েছেন। সাথে করে তিনি নিয়ে গিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। এই যে 4টি বিষয় আমি আপনাদেরকে বললাম এবং শিরোনাম হলো, এই 4টি বিষয়ের গুরুত্ব কি আপনারা অনুধাবন করতে পারছেন? একটু চোখ বন্ধ করে বিশ্লেষণ করুন তো, একটু গবেষণা করুন তো। আমরা যদি প্রথমটা দিয়ে শুরু করি, যে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যে ইঙ্গিত, অর্থাৎ তিনি জুলাই গণ অভ্যুত্থানে পুলিশদের এবং থানায় যে আক্রমণ হয়েছিল সেইটার তদন্ত করবেন এবং সেটার বিচার করবেন। মানে কি দাঁড়ালো? মানে জুলাই বিপ্লবীদের ফাঁসিতে চড়ানোর ইঙ্গিত তিনি দিলেন। হাসনাত, সার্জিস, নাহিদ, এই সমস্ত যারা ছিল, যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে,
তাদেরকে হুকুমের আসামি করে তাদের বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে ফাঁসির আদেশ দেয়া বা হেনস্থা করা, জেলখানার ভিতরে বন্দী করা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তাহলে তারা আওয়ামী লীগের মতো পুনরায় নিজেদের সমস্ত কাজ বিনা বাধায় সব করে যেতে পারবে। কারণ এই যারা জেনজি আছে এদের নিয়েই তাদের যত ভয়, এরা যাতে আর পুনরায় মাঠে না নামতে পারে সেইটার একটা বন্দোবস্ত করা। নাম্বার 2-তে আমরা যদি যাই, তাহলে চিফ প্রসিকিউটর যে ঘোষণা দিলেন হাসিনার রায়ের পুনর্বিবেচনা করবেন, এর মানে কি? এর মানে হচ্ছে যে রায়টা হয়েছে ওই রায়কে আবার ঘষামাজা করে রাবার স্ট্যাম্প ব্যবহার করে ওটি মুছে দেওয়া হবে। মুছে দিয়ে হাসিনাকে হয়তো একটা লামসাম 2-1 বছরের জেল দিয়ে, তার যারা নেতাকর্মী আছে তাদেরকে 1-1 বছরের জেল দিয়ে, এবং যারা এই যে সেনাবাহিনীর যে অপরাধীগুলো আছে তাদেরকে বেকসুর খালাস দিয়ে আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে এনে তাদেরকে রাজনীতির সুবন্দোবস্ত করে দেয়া। আর নাম্বার 3-তে যেটা ছিল গণভোট অধ্যাদেশ বাতিল চেয়ে যে হাইকোর্টে রিট করা হয়েছিল, আজকে এটি খারিজ না করে দিয়ে আগামী 1 মার্চ নতুন করে দিন তারিখ ধার্য করা হয়েছে। মানে কি? মানে পরিষ্কার, মানে এই 2 দিনের ভিতরে নতুন করে সলাপ পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে এই রায়কে বাতিল করে দেয়া, গণভোটের এই রায়কে বাতিল করে দেয়া। এটি আদালতের মাধ্যমে, বিএনপি নিজের ঘাড়ে না নিয়ে আদালতের মাধ্যমে এটিকে বাতিল করে দিল। বাতিল করলে কি হবে? বাতিল করলে তো সাথে সাথে তাহলে জুলাই গণঅভ্যুত্থান যারা সংগঠিত করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তারা অপরাধী হয়ে যাবে, ক্রিমিনাল হয়ে যাবে। তাদেরকে ইচ্ছা মতো গ্রেপ্তার করা, তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানো। এই 3টি কাজ কিন্তু মূলত ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং দীর্ঘমেয়াদী ক্ষমতার পথকে যারা বাধাগ্রস্ত করতে পারে তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে মোকাবেলা করার জন্য করা হয়েছে। 4র্থ নাম্বারটা আমি পরে আসছি। এই যে 3টি কাজ করা হলো সেটা একটু বলে নেই। এই 3টি কাজ করার পরে মনে করেন বিএনপি সফল হয়ে গেল, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসলো। এখন আওয়ামী লীগ ফিরে আসার পরে কি হবে বলুন তো? একটু সাধারণভাবে একটু চিন্তা করুন তো। আওয়ামী লীগ ফিরে আসার পরে প্রথমে কি জামাত ইসলামকে ধরবে, এনসিপি কে ধরবে? না, এটা কিন্তু ভুল ধারণা। জামাত ইসলাম এবং এনসিপি হচ্ছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সাথে রাজনৈতিক শত্রুতা আছে, তাদের দেখবে পরে ক্ষমতায় এসে। কিন্তু তারা প্রথমে ফিরে এসেই যে কাজটি করবে, তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যে স্থাপনা ছিল, যে ঘর বাড়িগুলো ছিল, এইগুলো আগে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে উঠবে। কথা মাথার ভিতরে ঢুকছে না? আরো সহজ করে বলি, আওয়ামী লীগ বিদায় নেবার পরে আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল, তাদের যে স্থাপনাগুলো ছিল, তাদের যে জায়গা জমি ছিল, দখলে নিয়েছে কারা? যে যে জায়গায় আওয়ামী লীগ ভোগ করতো, এটা দখলে কারা নিয়েছে? বিএনপির লোকজন নিয়েছে, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, এরা নিয়েছে, এক এক জায়গায় ভাগ-বাটোয়ারা করে নিয়েছে। তো তাহলে খুব স্বাভাবিক ব্যাপার এটা যে তারা এসে আগে তাদের রুটি রুজির ব্যবস্থা আগে করতে হবে নাকি? মনে করেন কেউ আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল, আমার প্রতিবেশী 4-5 জন মিলে। এখন আমি সুযোগ পেলাম, সুযোগ পেয়ে ফিরে আসলাম। ফিরে এসেই কি আমি আক্রমণ করব, নাকি আগে যারা আমার বাড়িতে বসে আছে সেই বাড়িতে গিয়ে আমি উঠবো? কোনটা? বাড়িতে গিয়ে যখন উঠবো তখন আমাকে বাধা দিতে আসবে, তখন সেখানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তো ঠিক এইরকম কাজটাই কিন্তু হবে। তারা এসে যারা যারা তাদের যে রেখে দেওয়া সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা, বাড়িঘর যারা দখলে আছেন, তারা পিঠের চামড়া বাঁচানোর জন্য এখনই প্রস্তুতি নেন। কিভাবে বাঁচাবেন? আমরা মেনে নিলাম, আমরা দেখছি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে, সাধুবাদ জানাই, আসুক আওয়ামী লীগ আসুক, আমরাও চাচ্ছি এখন আওয়ামী লীগ আসুক। তাহলে এসে মারতে শুধু জামাত আর এনসিপি একা খাবে না, আগে খাবে বিএনপির নেতাকর্মীগুলো। সবশেষে বলি যে বিএনপি তাহলে এই যে কাজগুলো কেন করছে? বিএনপি এই কাজগুলো করছে কারণ তারা ক্ষমতায় আসার আগে তাদেরকে এই প্রতিশ্রুতি দিতে হয়েছে। হ্যাঁ, এই প্রতিশ্রুতি তাদেরকে দিতে হয়েছে যে নির্বাচনের আগে আপনারা দেখেছেন বিএনপির সমস্ত নেতারা তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মামলাগুলো রহিত করবে, মামলাগুলো সব প্রত্যাহার করে নেবে। এই মর্মে রাতের অন্ধকারে তাদেরকে ডেকে এনে যে তোমরা আমাদেরকে ভোট দাও, তোমাদের দায়িত্ব আমরা নিচ্ছি। সেইটারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটলো আজকে নতুন চিফ প্রসিকিউটরের মুখে, এবং সেইটাই হতে যাচ্ছে। তাহলে এটা তো তাদের নির্বাচনী অলিখিত প্রতিশ্রুতি, ওয়াদা। এই ওয়াদা তাদের পালন করতে হবে না? এই ওয়াদাটা কোথায় করে এসেছে? এই ওয়াদাটা করে এসেছে অজিত দোভালের কাছে। অজিত দোভালকে ওই যে কাঁটাতারের বেড়ার ওপারের যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন তিনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সে দেশের বাণিজ্য মন্ত্রী না এসে ব্যবসা বাণিজ্যের কথা তারা না পেরে সর্বপ্রথম তারা পেরেছে কি? এখানে নিরাপত্তার বিষয়টি তারা এখানে উপস্থাপন করেছে। তার মানে বুঝতে পারছেন? সুতরাং ওইখান থেকে যে ডক্ট্রিন আসছে সেই ডক্ট্রিন অনুযায়ী একজনকে দায়িত্ব বন্টন করা হয়েছে, এবং তারাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এবং জুলাই যোদ্ধাদেরকে 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সমূলে বিনাশ করার জন্য যা যা করা দরকার সেই প্ল্যান দিচ্ছে যে এই করো, আর ঠিক সেটাই করা হচ্ছে। অতএব সাধু সাবধান, পিঠের চামড়া কারোরই থাকছে না।
আসছে গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ যে ঘোষণা দিয়েছেন তাকে বলে একজন আইনজীবীর ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং এটি রাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখার এক অনিবার্য আইনি লড়াইয়ের পূর্বাভাস। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড কেবল সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি ট্রিজন বা রাষ্ট্রদ্রোহ। আর বাংলাদেশে প্রচলিত আইনে রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনীতির অন্দরমহলের এক ভয়াবহ চিত্র সামনে এনেছে। গত 18 মাস ধরে বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে তাকে কিভাবে কার্যত বন্দী করে রাখা হয়েছিল তার বর্ণনা যে কোনো বিবেকবান মানুষকে শিউরে উঠতে বাধ্য করবে। একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে না দেওয়া, তাকে অন্ধকারে রাখা এবং তার উপর মানসিক নিপীড়ন চালানো, হত্যার হুমকি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আইনজীবী মহসিন রশিদ যথার্থই বলেছেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি ছিলেন একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি। সেই রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা, নীতিগত সিদ্ধান্তে তাকে পাশ কাটিয়ে যাওয়া এবং তার অনুমতি ছাড়াই একের পর এক অধ্যাদেশ জারি করা ছিল সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, কিন্তু ইউনূস সরকার তাকে একটি পুতুলে পরিণত করার চেষ্টা করেছে। প্রেস উইং প্রত্যাহার করে নেওয়া, ফটোগ্রাফারদের সরিয়ে দেওয়া এবং সরকারি ক্রয়পত্রে রাষ্ট্রপতির বাণী এবং ছবি নিষিদ্ধ করার মতো কুৎসিত ঘটনাগুলো প্রমাণ করে যে তারা সুপরিকল্পিতভাবে রাষ্ট্রপতির অস্তিত্বকে মুছে ফেলতে চেয়েছিল। এটি কেবল একজন ব্যক্তিকে অপমান নয়, বরং রাষ্ট্রের প্রধানকে অথবা প্রতীককে ধূলিসাৎ করার নামান্তর। বঙ্গভবন ঘেরাও করে রাষ্ট্রপতিকে অপসারণ, এমনকি প্রাণনাশেরও চেষ্টা। 2024 সালের 22 অক্টোবরের সেই বিভীষিকাময় রাতে মব তৈরি করে বঙ্গভবনে হামলা চালানোর যে নাটক সাজানো হয়েছিল তা রাষ্ট্রদ্রোহের এক জীবন্ত দলিল। রাষ্ট্রপতি খুব চমৎকার বর্ণনা দিয়েছেন। এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে ছিল ইউনূস সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত, ইউনূসের প্রেস উইং এর কাজ এবং ইউনূসের যারা উপদেষ্টা ছিল তাদের সকলের মধ্যে অংশ নিয়েছিল। যেমন প্রথম আলো ডেইলি স্টার আগুন লাগার সময় তারা কোনো ব্যবস্থা নেয়নি, এই সময়ও যখন বঙ্গভবন আক্রান্ত হয়েছিল তখন তারা এই মবকে উস্কে দিয়েছিল বঙ্গভবন দখল করার জন্য, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য। কেউ যদি সংবিধান রহিত বা স্থগিত করার ষড়যন্ত্র করে তবে তার শাস্তি মৃত্যুদণ্ড। ইউনূস সরকার একজন সাবেক প্রধান বিচারপতিকে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতির পদে বসানোর যে প্রস্তাব দিয়েছিল তা এই ষড়যন্ত্রেরই অংশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। রাষ্ট্রপতিকে চোর আখ্যা দেওয়া, তাকে ভয়ভীতি দেখানো, জিম্মি করে নথিতে সই করানো কোনো সাধারণ অপরাধ নয়। সেই সংবিধানের দোহাই দিয়ে বা যেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে ইউনূস সরকার ক্ষমতায় বসেছিল সেই রাষ্ট্রপতিকে অকার্যকর করে দেওয়ার মাধ্যমে তারা নিজেদের শপথ ভঙ্গ করেছে। শপথ ভঙ্গের এই দায় এবং সংবিধান লঙ্ঘনের অপরাধ তাকে কাঠগড়ায় দাঁড় করাবে আজ কিংবা কাল। রাষ্ট্রদ্রোহ এমন একটি অপরাধ যা কখনো তামাদি হয় না। ইউনূসের অপরাধের ফিরিস্তি কেবল সাংবিধানিক লঙ্ঘনে সীমাবদ্ধ নয়, বিদেশি শক্তির প্রেরণক হিসেবে তিনি বাংলাদেশের স্বার্থবিরোধী যেসব পদক্ষেপ নিয়েছেন, চুক্তি করেছেন, তাও তদন্তের দাবি রাখে। তার শাসনামলে 14-15 বার বিদেশ সফর করলেও তিনি একবারও রাষ্ট্রপতিকে অবহিত করার প্রয়োজন মনে করেননি, যা রুলস অফ বিজনেস এবং সাংবিধানিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। তাছাড়া তার বিরুদ্ধে আগে থেকেই অর্থ পাচার, দুর্নীতির একাধিক মামলা চলমান ছিল। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা, বিদেশের সঙ্গে গোপন বা অসম চুক্তি করার অভিযোগগুলো এখন একে একে সামনে আসছে। মব লেলিয়ে দিয়ে মানুষ হত্যা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার যে সংস্কৃতি তিনি চালু করলেন তার জন্য তাকে জবাবদিহি করতেই হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি স্বাধীনভাবে কাজ করে তবে রাষ্ট্রপতির উপর এই মানসিক নির্যাতন, হত্যা চেষ্টা এবং সংবিধানকে পদদলিত করার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। মহসিন রশিদের মতো জ্যেষ্ঠ আইনজীবীরা যখন সোচ্চার হয়েছেন তখন বোঝাই যাচ্ছে রাষ্ট্রের ভেতরকার একটি বড় শক্তিশালী অংশ আর চুপ থাকতে রাজি নয়। ইউনূসকে এবার যেতেই হবে। কোথায় যেতে হবে? দেখুন, ফাঁসির দড়ি আছে, তৈরি হয়তো। ভালো থাকবেন।